লাইন বাই লাইন এবং প্রত্যেকটা থিম বা যেটা তোমরা না বুঝতে পারবে আমাকে স্টানলি কোশ্চেন করবা, এবং এখান থেকে যে সরাসরি প্রশ্ন করবা যে এখান থেকে বুঝি নেই বা এটা আমাদের আরেকটু বোঝানো দরকার। একদম সাথে সাথে প্রশ্ন করবো কিন্তু, ঠিক আছে? ওকে, দেখো। সনেট 18। সনেট কি? সনেট তো আমরা জানি যে সনেট গুলো কি। সনেট বলা হয় 14 লাইন বিশিষ্ট যে কবিতাগুলো আছে, প্রথম 8টা লাইনে থাকে, এবার এটা দ্বিতীয় দুইটা বিভক্তে থাকে। একটা হলো প্রথমে থাকবে অক্টেভে, পরে থাকবে সিক্সটেভে। অক্টেভ বলতে 8 লাইন, সিক্সটেভ বলতে 6 লাইন। এই 6 লাইন এবং 8 লাইনের যে একটা কম্বিনেশন করে যে কোনো একটা পোয়েম হবে, সেটা মূলত কি? সনেট। এটা দেখো, এইটা আরেকটা নাম আছে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। শ্যাল আই কম্পেয়ার টু এ সামার্স ডে, এর মূলত কি বলছে, আমি কি তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করব? শ্যাল ফিউচারকে ইন্ডিকেট করে, শ্যাল আই এর সাথে মূলত বসে। তাহলে আই শ্যাল, আমি করব কি কম্পেয়ার, তুলনা, দি তোমাকে, কাকে? তার বন্ধুকে। মূলত সনেট 18 তার বন্ধুকে নিয়ে লেখা। তার বন্ধুর রূপের প্রশংসা করে, বা তার বন্ধুর রূপের যে সৌন্দর্যটা আছে বা তার যে সৌন্দর্যটা আছে, সেই সৌন্দর্যটাকে ইন্ডিকেট করে মূলত সনেট 18 কে লেখা হয়েছে। তো এই জন্য বলছে দি তোমাকে, নাকি টু ইয়ার সামার্স ডে, গ্রীষ্মের সাথে। তাহলে তোমাকে সামার্স ডে অর্থাৎ গ্রীষ্মের সাথে। এখন মূলত কথা হলো যে গ্রীষ্মের সাথেই কেন বা তুলনা করতে চাইছে, মূলত কথা এটা না, এত কিছু থাকতে গ্রীষ্মের সাথে কেন তুলনা করতে চাইছে। ওকে, এইটা মূলত ইংল্যান্ডের বা পেট্রাকান একটা সনেট, যারা ইটালিয়ান রাইটার ইংল্যান্ড সনেট গুলো লিখতেছেন, এটা পেট্রাকান সনেট হিসেবে পরিচিত। তো এই সামার্স ডে ইংল্যান্ডের জন্য একটা সুন্দর একটা সময়। যতক্ষণ পর্যন্ত এই সামার্স ওই গ্রীষ্মে ইয়াতে থাকে অর্থাৎ ইংল্যান্ডে থাকে, তখন এটা খুব সুন্দর একটা ওয়েদার বা সুন্দর যে একটা মোমেন্ট নিয়ে আসে। তো ইংল্যান্ডে আমরা জানি যে ম্যাক্সিমাম টাইমে কি পরে গরম থাকে। তো গরমের সময় যদি একটু বাতাস টাতাস আসে, তাহলে একটু ভালো লাগে না, স্বস্তির একটা ইয়া ফেলা যায় না? এই জন্য এই সামার্স ডে থেকে তুলনা করছে। অর্থাৎ ইংল্যান্ডে সবচেয়ে যদি পছন্দের কোনো সিজন থাকে, সেই সিজনটা হচ্ছে কি, যে তোমার এই সামার্স ডে, গ্রীষ্মের সময়টা। তো এই সময় খুব সুন্দর একটা পরিবেশ ভাইব তৈরি করে, অথবা সুন্দর একটা পরিবেশ থাকে। তো এই জন্য মূলত কি করতে চাইছে, যে সে গ্রীষ্মের সাথে তুলনা করতে চাইছে। বুঝতে পারছি কেন তুলনা করতে চাইছে। রাইটার হয়েছে কে? উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের আমরা একটু তার সম্পর্কে জেনে নেই, চলো উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো উইলিয়াম শেক্সপিয়ার কি ছিলেন? উইলিয়াম শেক্সপিয়ার আমরা সম্পর্কে একটু দেখে নিবো জাস্ট। অথর সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, প্রত্যেকটা রাইটার সম্পর্কে আমাদের জানতে হবে। তো রিটেন বাই কে? উইলিয়াম শেক্সপিয়ার। হি ওয়াজ বর্ন 1564-এ, এবং অ্যান্ড হি ওয়াজ ডেট কত? 1616-এ। হি ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট, অথর, রিজন অফ ইংল্যান্ড। প্লেরাইটও, প্লেরাইটও বলা হয় ওনাকে। এইটা তাহলে আমরা মূলত বুঝতে পারছি যে তিনি কি, তার জন্মসাল এত সালে এবং সে এত সালে মৃত্যুবরণ করছে, এবং তাকে বলা হয় কি একজন গ্রেট পোয়েট অথবা অথর অথবা রাইটার। ওকে, তো এরপরে আমরা বাকিটা আসতেছি। আমরা এই পর্যন্ত দেখে নিলাম, এখন লাইন বাই লাইন দেখো কি বলছে। শ্যাল অর্থাৎ এটাকে ভবিষ্যৎকে ইন্ডিকেট করছে আই, আই এর সাথে শ্যাল বসে। তো ম্যাক্সিমাম গ্রামাটিক্যাল, এখন যদিও মডার্ন গ্রামাটিক্যালে আই এর সাথে উইলি বসে, তো এখনো যে গ্রামাটিক্যাল গুলো আছে যেটা ফলো করে, সেটা হচ্ছে শ্যালকে শ্যাল দেয়, এর সাথে কি শ্যাল দেওয়া যায়, শ্যাল দেয়, অনেক ইউজ করে এটা। তো গ্রামাটিক্যালি রুলস মানে না, উইলও দিলেও সম্ভব কোনো ভুল হবে যে এমন না। তো আয়ের সাথে আমরা জানি যে শ্যালি বসে। তো শ্যালাই, আমি করব কি, করব কম্পেয়ার, তুলনা। আমি তুলনা করব দি তোমাকে, প্রিয় সামার্সে, গ্রীষ্মের সাথে। তাহলে দেখো প্রশ্ন করছে, তার বন্ধুকে মূলত কি করতে চাইছে, সে কি গ্রীষ্মের সাথে তুলনা করতে চাইছে। কেন গ্রীষ্মের সাথে তুলনা করছে আমরা একটু আগে জেনে নিছি। বলছে আমি কি তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করব। আচ্ছা, দাও আর্ট মোর লাভলি, দাও অত তুমি, দাও তো কি তুমি, আর্ট তোমার স্ট্রাকচার গঠন, মোর লাভলি অধিক সুন্দর। কার থেকে অধিক সুন্দর? গ্রীষ্মের চাইতেও তোমার সুন্দর কি? বা নিজে নিজেই বলতেছে যে তোমার তো সৌন্দর্য বা তোমার যে স্ট্রাকচার, তোমার যে গঠন, সেটা কি এই গ্রীষ্মের চাইতেও সুন্দর। অ্যান্ড মোর টেম্পারেট, এবং তুমি আরো নরম কমল। টেম্পারেট কথা তো নরম বা কমল, তুমি তো আরো নরম এবং কমল। কেন নরম এবং কমল? কারণ গ্রীষ্মের কিছু খারাপ দিক আছে, কিন্তু তার বন্ধুর ভিতরে কোনো খারাপ দিক নাই, সেটা বলতেছে। এখন এখানে মূলত গ্রীষ্মের কিছু খারাপ দিক ইন্ডিকেট করছে, দেখো। রাফ ওয়াইন্ডস, এলোমেলো বাতাস। রাফ ওয়াইন্ডস কথা তো কি, এলোমেলো বাতাস। ডু শেক, নষ্ট করে দেয়। কি করে? ডু শেক, নষ্ট করে দেয় কি?
দ্য ডার্লিং বুডস অফ মে, গাছের কুড়িগুলোকে। তো গ্রীষ্মের সময় যখন একটু বাতাস হয়, একটু ঝড়ো বাতাস হয়, তখন কি হয়, আমরা দেখি যে আমের আমরা 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 গ্রাম্য অঞ্চল থেকে দেখেছি যে আমের গাছের যে কুড়িগুলো আছে বা নতুন নতুন যে ফুলগুলো ধরে সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। তো এরকম ইংল্যান্ডও হয়, যখন কি হয়, যখন যে গ্রীষ্মের বাতাসটা কি হয়, যে আসে, তখন কি হয়, এই যে গাছের কুড়িগুলো যে ধরে সেগুলো আস্তে আস্তে নষ্ট করে দেয়, কিন্তু তারপরেও গ্রীষ্ম সুন্দর, কারণ তার যে সে যেটা নিয়ে আসে সেটাকে সুন্দর একটা মোমেন্টই নিয়ে আসে, এই জন্য সুন্দর। ওকে, দ্যাটস গ্রেট। তারপর কি বলছে, তাহলে কি করে, যে গ্রীষ্মের যে এলোমেলো বাতাস আসে, রাফ ওয়াইন্ডস আছে, সেটা কি করে নষ্ট করে দেয় এই গাছের কুড়িগুলোকে। এটা একটা ইমেজরি লাইন, আচ্ছা যাই হোক আমরা দেখবো। অ্যান্ড সামার্স লেস, চুক্তি, এই যে লেস হেড আসে কি করে, দেন সামার্স লেস, তোমার লেস হচ্ছে চুক্তি, কি অল্ড শর্ট ডেট, অল্প সময়ের জন্য। হেড মানে আসে, কি আসে, একটু শর্ট, অল্প সময়ের জন্য। তাহলে গ্রীষ্মটা আসে, অর্থাৎ তোমার তো সিজন যে সম্পর্কটা আসে, তো অল্প সময়ের জন্য, 2-3 মাসের জন্য আসে ইংল্যান্ডে। তো কি হয়েছে বলছে কি, অ্যান্ড সামার লেস, এদের চুক্তি বা আসে, কি আসে, অল্প সময়ের জন্য। তাহলে এই যে গ্রীষ্মের যে সৌন্দর্যটা আছে, সেই সৌন্দর্যটা কত, অল্প সময়ের জন্য আসে। ওকে। এবং এটা কি করে, মাঝে মাঝে দেখো সামটাইম টু হার্ট, এটা কি করে, মাঝে মাঝে খুব উত্তপ্ত গরম দেয়। অ্যান্ড আই অফ হ্যাভেন শাইন, অর্থাৎ চক্ষু বরাবর কিরণ দেয়, অর্থাৎ প্রচন্ড পরিমাণ তাপ সে প্রোভাইড করে। ওকে। আফটার অফেইন্ট, এবং এটা কি করে, প্রায় ইস গোল্ড কমপ্লিকশন ডিমিট, যে সে মাঝে মাঝে কি করে, এবং সোনালী আভা ধারা পরিপূর্ণ করে দেয়, একটু ভালো সাইড বলছে। যে মাঝে মাঝে দেখবা যে যখন তুমি কোনো, আমাদের আমাদের সাইড থেকে দেখা যায় যে আসরের টাইমটা বা একটু সন্ধ্যা সন্ধ্যা হবে, এমন টাইমে সূর্যটা কি করে, সুন্দর একটা গোল্ডেন একটা টাইপ দেয়। এইটা মূলত বলছে যে মাঝে মাঝে কি করে, সে সুন্দর একটা গোল্ড কমপ্লিকশন দেয়। ওকে। এরপর বলতেছি কি, দেখো এখন সেই সমাজটাকে শেষ করে দিছে, ওনার যত ভালো ব্যাড সাইড সবই ছিল সে বর্ণনা করে দিছে। এবার বলছে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, প্রত্যেকটা সুন্দর জিনিস, তাহলে এভরি মানে প্রত্যেক, ফেয়ার মানে সুন্দর, ফ্রম ফেয়ার প্রত্যেকটা সুন্দর জিনিস কি হয়, সামটাইম ডিক্লাইন্স, নষ্ট হয়ে যায়। যে মাঝে মধ্যে সেই সুন্দর সুন্দর জিনিসটা কি হয়েছে, নষ্ট জিনিস হয়। ধরো তুমি পছন্দ করার জিনিস কিনছো, এখন সেটা কি সারা জীবন থাকবে, নষ্ট হয়ে যাবে কোনো কোনো কারণে। এখন সেটা কি কারণে হয় দেখো, বাই চেঞ্জ, সেটা হতে পারে পরিবর্তনটা নেচার্স, পরিবর্তনের ক্ষেত্রে প্রকৃতির ধারায়, অথবা চেঞ্জ কোর্স মানে ট্রিমেট, অথবা দৈবক্রমে পরিবর্তন হতে পারে, কি দৈবক্রমে অথবা প্রকৃতির ধারায়। দৈবক্রমে বলে না যে মানুষ, যে এটা দৈবক্রমে হয়েছে, বা এটা আল্লাহ তাআলার বা গডের একটা অভিশাপ ছিল, এই জন্য হয়েছে, এই জন্য মূলত বলছে কি, যে বাট দ্য বাই চেঞ্জ ওর নেচার চেঞ্জিং কোর্স আন্টি মেক, যে কি হয়, যেটা হতে পারে কিসের জন্য, যে তোমার প্রকৃতির ধারায় অথবা দৈবক্রমে। বাই দাই ইটারনাল সামার্স, কিন্তু এই যে দেখো, বাই দাই দাই ইটারনাল সামার্স, বাই দাই কিন্তু তোমার ইটারনাল সামার্স, এই যে গ্রীষ্মের সৌন্দর্যটা আছে, ইটারনাল সামার্স মানে গ্রীষ্মের যে সৌন্দর্য, বিতর্কত যে সৌন্দর্যটা আছে, শ্যাল নট ফেড, কি হবে না, হারাবে না, কখনোই নষ্ট হবে না, বা কখনোই কি হবে না, হারাবে না, শ্যাল নট ফেড। ওকে। নো লস পজিশন, নো লস, তুমি হারাবে না, এখন পজিশন যে দখল, অফ দা, অফ দ্যাট ফর দা ওস্ট, দাও তো তুমি, ওস্ট তো মালিকানা সত্ত্ব, ফের হতো সৌন্দর্য। তাহলে কি বলছে, নো লস পজিশন, অর্থাৎ তুমি কি করবে না, হারাবে না, যেই দখলদার হয়েছো, অফ দ্যাট ফেয়ার, সৌন্দর্যের, অথবা দাও ওস্ট, মালিকানা সত্ত্ব হয়েছো, অর্থাৎ তুমি যেই সৌন্দর্যের মালিকানা হয়েছো, তুমি কি করবে না, তো কখনোই হারাবে না। ওকে। এরপর কি বলছে দেখো, নশাল ডিড ব্রাগ, কি হবে না, এমনকি মৃত্যু সেটা গ্রাস করতে পারবে না তোমার সৌন্দর্য, দ্য ওয়ান্ডার ইন দ্য শেড, এবং সেটা কি ছায়াও নষ্ট করতে পারবে না বা বিনষ্ট করতে পারবে না। এমনকি ছায়াও নষ্ট করতে পারবে না বা বিনষ্ট করতে পারবে না, অথবা মৃত্যু গ্রাস করতে পারবে না, কি তোমার সেই সৌন্দর্য, যে সৌন্দর্য তুমি কি হয়েছো, মালিকানা হয়েছো। ওয়েন দ্য ইটারনাল লাইন্স, যখন কি করবে ইটারনাল লাইন্স, এখানে কবিতার লাইনগুলো বেঁচে থাকবে, ইন টাইম দ্য গ্রোস্ট মানে বেঁচে থাকবে। তাহলে হোয়েন দ্য ইটারনাল লাইন, যতক্ষণ পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত কি করবে ইটারনাল লাইন্স, কবিতার লাইনগুলো, টু টাইম দ্য গ্রোস্ট বেঁচে থাকবে, যতদিন পর্যন্ত এই কবিতার লাইনগুলো বেঁচে থাকবে, এক কথায় কি হবে, সো লং অ্যাজ ম্যান, মানুষ যতদিন পর্যন্ত শ্বাস নিবে, ক্যান ব্রেথ, আসছো, সো লং অ্যাজ ম্যান, মানুষ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ক্যান ব্রেথ এবং শ্বাস নিবে, আই হাই উল্টাই গেছে, যাই হোক, ওয়ার আইস ক্যান সি, এবং চোখে দেখবে, কি করবে, চোখে দেখবে, সো লং লাইফ দিস, এবং বেঁচে থাকবে, অ্যান্ড হিস গিভস লাইফ টু দি, এবং তুমিও বেঁচে থাকবে। মূলত কবিতাটা বলছে কি দেখো, আমরা আবার আরেকটু যাই, কবিতাটা যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখি, তাহলে কি বলছে দেখো, যে মূলত রাইটার তার বন্ধুকে এতটাই ভালোবাসতেন বা তার সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন, তিনি তার জন্য একটা সনেট বা একটা কবিতা তিনি কম্পোজ করছেন। কি বলছেন কবিতার ভিতরে, যে সে গ্রীষ্মের সাথে তুলনা করতে চাইছে, কেন তুলনা করতে চাইছে আমরা একটু মনে জেনে গেছি, যে গ্রীষ্মটা ছিল ইংল্যান্ডের জন্য একটা সুন্দর এবং মনোরম যে পরিবেশ তৈরি করে ইংল্যান্ডে সেই গ্রীষ্মের সময়, তো এই জন্য সে তুলনা করতে চাইছে। তো তুলনা কিন্তু আসলে করে নাই, সে বলতেছে যে তার বন্ধু কি
এই গ্রীষ্মের সাথে অধিক সুন্দর, কি তুলনা করবে তাহলে? তো প্রথম প্রশ্ন করতেছে যে আমি কি তোমাকে গ্রীষ্মের সাথে তুলনা করব? আবার নিজে নিজে বলতেছে না, তুমি তো কি, তোমার যে স্ট্রাকচার, তোমার যে গঠন, এটা তো আরো অধিক সুন্দর। এবং তোমার যে, তুমি আরো অধিক নরম, গ্রীষ্মের সাথে অধিক নরম, কারণ গ্রীষ্মের কিছু খারাপ সাইড আছে, তোমার কিন্তু খারাপ সাইড নেই। এই গ্রীষ্মের সময় কি হয়, যে এলোমেলো বাতাসটা গাছের কুড়িগুলোকে নষ্ট করে দেয়, এবং গ্রীষ্ম আসে অল্প সময়ের জন্য। তার সৌন্দর্যটা কি করে, অল্প সময়ের জন্য আসে। আর এটা কি করে, মাঝে মধ্যে সামটাইম টু হোয়াট আই অফ হ্যাভেন শাইন, মাঝে মাঝে কি করে চক্ষু বরাবর কিরণ দেয়, মানে প্রচন্ড তাপ, উত্তপ্ত তাপ থাকে। এরপর এবং মাঝে মাঝে একটু ভালো বলছে যে অফেন হিজ গোল্ড কমপ্লেকশন ডিমিট, মাঝে মাঝে কি করে একটা গোল্ড কমপ্লেকশন ডিমিটের মতো তৈরি হয়, অর্থাৎ সোনালী আভা তৈরি হয়। এবং বলতেছে যে প্রত্যেকটা সুন্দর জিনিস কোনো একটা সময় নষ্ট হয়ে যাবে, ডিক্লাইন হয়ে যাবে, কিন্তু কোন কিসের কারণে সেটা, বাই চেঞ্জ অন নেচার, হতে পারে সেটা প্রকৃতির ধারায়, অথবা চেঞ্জিং কোর্স অফ মেইড, হতে পারে কোনো দৈব ক্রমে, বাই দা ইটার্নাল সামার্স। কিন্তু এই যে গ্রীষ্মের সৌন্দর্যটা শ্যাল নট ফেড, হারাবে না বা নষ্ট হবে না, কারণ গ্রীষ্ম যখন আসবে তখন তো সেই সৌন্দর্য নিয়ে আসবে। এই সৌন্দর্য, গ্রীষ্মের সৌন্দর্য তো চেঞ্জ হবে না, গ্রীষ্মের সময় যা যা পাওয়া যাবে বা যে সৌন্দর্য সে ক্রিয়েট করবে, সেই সৌন্দর্য সবসময় নিয়ে আসবে যখনই আসবে। এই জন্য বলছে যে গ্রীষ্মের সৌন্দর্য কি হবে না, কখনই নষ্ট হবে না। এরপর বলতেছে আবার তার বন্ধুকে, লস পজিশন, পজিশন কথা তো দখল, মালিকানা সত্য, মালিক হয়েছো, দখল আছে, তোমার নিজস্ব হাতে আছে, অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, যে সৌন্দর্য তুমি মালিকানা হয়েছো কখনই হারাবে না, লস, নর লস, হারাবে না বা শেষ হয়ে যাবে না। যে সৌন্দর্য তুমি মালিকানা হয়েছো সেটা কি করবে না, কখনই হারাবে না। নস্টালজির ব্রাক, এমনকি মৃত্যু সেটা কি করতে পারবে না, গ্রাস করতে পারবে না। দ্য ওয়ান্ডার্ড ইন শেড, এমনকি মৃত্যুর ছায়া বা ছায়া বা কোনো কিছু, এটা তোমাকে সেটা নষ্ট করতে পারবে না। ওয়েন দ্য ইটার্নাল লাইন, যতক্ষণ পর্যন্ত এই কবিতার লাইনগুলো টু টাইম দ্য গ্রোস্ট বেঁচে থাকবে, যতক্ষণ পর্যন্ত কবিতার লাইনগুলো বেঁচে থাকবে, ক্যান ব্রেথ, এবং শ্বাস নিবে। ও সরি, এটা আমরা হবে সোল্যাং ম্যান, এটা একটু ঘুরে গেছে ইয়াতে, কম্পিউটারটি পরে দাঁড়াও একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো কি হবে, সো লং অ্যাজ ম্যান, যতক্ষণ পর্যন্ত মানুষ থাকবে, এবং কি করবে, ক্যান ব্রেথ, বি আর ই এ টি এস, ব্রেথ, কি করবে, শ্বাস নিবে। সো লং অ্যাজ ম্যান ক্যান, কি করে মানুষ শ্বাস নিবে বা বেঁচে থাকবে, এখানে মানুষ সো লং অ্যাজ ম্যান, মানুষ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে, ক্যান ব্রেথ, এবং শ্বাস নিবে। তো শ্বাস নেওয়ার মাধ্যমে তো মানুষ বেঁচে থাকবে। ও আর আইস ক্যান সি, এবং চোখে দেখবে। কি হবে, সো লং লাইফ দিস, যতদিন পর্যন্ত তাদের জীবন দীর্ঘ হবে বা যতদিন পর্যন্ত তারা থাকবে, অ্যান্ড দিস, তুমি কি করবে, অ্যান্ড দিস কেভস লাইক দি, এবং তুমি তাদের মাঝে বেঁচে থাকবে। এটা, তো মূলত আমাদের এই ছিল কবিতাটা। এই কবিতাটা মূলত সেন্ট্রাল থিমটা, আমরা কবিতার লাইনগুলো দেখলাম, লাইনগুলো যদি সমস্যা থাকে আমাকে নক করবা, যে কোনো লাইন থেকে বুঝতে না পারলে। এখানে বাংলা সামারিটা সুন্দর করে দেওয়া আছে। এই যে প্রত্যেকটা কবিতার ইংলিশ সামারি আমি দিয়ে দিবো, আমার কাছে সবগুলো পিডিএফ আছে, এবং সেটা আমি ট্রান্সলেট করে দিব। আর একটা করে প্রশ্ন পড়াবো, একটু জাস্ট ওয়েট করো, এখনো সময় আছে আমাদের হাতে অনেক। তো কবিতার এখানে সুন্দর করে দেওয়া আছে, এই বাংলাটা একটু পড়ে নিবা, এখানে কি বলছে এটা দেওয়া আছে। এরপরে আবার এখানে কি কি দেওয়া আছে, এটা সেন্ট্রাল থিমটা কি, সেন্ট্রাল থিমটা হচ্ছে কি, রাইম স্কিম করা আছে, রাইম স্কিম আমরা করে দিয়েছি লাইভলি। সেন্ট্রাল দেওয়া আছে, দা স্টাবিলিটি, প্রতিষ্ঠিত করতে চাইছি অফ লাভ, ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে চাইছি এখানে, যে কিভাবে, এবং ইম্পর্টেন্ট বিউটি অ্যান্ড নেচার ভার্সেস কি, নেচার, নেচার প্রকৃতির যে সৌন্দর্য আছে সেটাকে সে ইনফ্লুয়েন্স করছে, এবং ভালোবাসাকে প্রতিস্থাপন করছে এই পোয়েমে। এইটাই ছিল মূলত সেন্ট্রাল থিম। কবিতার সেন্ট্রাল থিমটা ছিল কি, যে নেচারের যে সৌন্দর্যটা আছে সেটা যে, সেটাকে ইনফ্লুয়েন্স করছে, আর ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে চাইছে। বিলাপ, এক কথা বিলাপ বলতে পারো, তাই না? ঠিক আছে, এইটা। এরপর এখানে কিছু ফিগার অফ স্পিচ আছে, এটা নোট করে নিতে পারো। ফিগার অফ স্পিচ আমরা রিডিং স্কিলে, আমাদের রাইম স্কিল মোটামুটি আর মনে হয় লাগবে না, যদি লাগে তারপর নক করো। এরপর আমাদের মিশন হবে ফিগার অফ স্পিচ বের করা, এবং ফিগার অফ স্পিচের সংজ্ঞা জানা। তাহলে নেক্সট ক্লাসে আমরা রিডিং স্কিলে ফিগার অফ স্পিচ জানবো, কিভাবে বের করে, কি সংজ্ঞা আছে, কি করতে হয়, কিভাবে লিখতে হয়, এটা। ঠিক আছে, তাহলে আমরা কবিতা কি বুঝতে পারছি সবাই? কবিতা আরেকবার একটু, যারা যারা নোট করবা, যখন নোট করবা তখন কিন্তু কি করবা, নোট করার সময় কিন্তু তুমি জাস্ট একটু ভিডিওটা দেখে নিবা, এই যে রেকর্ড ক্লাসটা আছে একটু দেখে নিবা, দেখে দেখে আস্তে আস্তে নোট করবা, আর একটু ফলো করবা যে কি বলছে, কোন লাইনটা কি বলছে, একটু মাথায় নিবা। নেওয়ার পরে তোমার এটা হবে, নেক্সট ক্লাস আমাদের হবে রিডিং স্কিলের ফিগার অফ স্পিচ বের করা। একদম আমরা রাইম স্কিমের মধ্যে বের করবো, এবং কিভাবে লিখবো সেটাও দেখাই দিব। আল্লাহ হাফিজ। ভাইয়া, হ্যাঁ। এখন তো হুম। মনে হয় না আর বেশি সময় আছে। সময় আছে, এখন অনেক সময় আছে। এই নোটিশ 1 মাস পর্যন্ত চলবে, আবার সময় দিবে। দেওয়ার পর আবার পুনরায় 2 থেকে 3 বার নোটিশ দিবে। নোটিশ দেওয়ার পরে তারপরে ই করবে, এখনো তোমার কাছে 4-5 মাস সময় আছে, তুমি ধৈর্য ধরো না, 4-5 মাস সময় আছে চার এখন। পাঁচ মাস হম। কেন, আমি যে একটা নোটিশে দেখলাম যে হচ্ছে যে কি দেখছি? সেপ্টেম্বরের শেষের দিকে না অক্টোবরের শেষের দিকে।
পরীক্ষা হবে ডিসেম্বর, ধৈর্য ধরুন, যদি হয়। আচ্ছা, যেটাই হোক, আগে দেওয়া দিলে তো পরে বিপদে পড়বো। আপনি একটু অবশ্যই, আর আমি তো একটু শিখাচ্ছি। বুঝাই দেন। আমি তো রিডিং স্কিলে ধরো রাইম স্কিল শেখাচ্ছি, আর শেখানো হয়ে গেছে। কালকে ধরবো ফিগার অফ স্পিচ, 2 থেকে 3টে ক্লাসই শেষ হয়ে যাবে। তারপরে ধরবো স্কানটাই বই করলে শেষ হয়ে যাবে। 3টে ধাপ যদি শেষ করে ফেলো, আর কোন একটা পোয়েম, যেগুলো পোয়েম সিলেক্ট করা থাকবে, তুমি শুধু সামারি আর টোনটা দেখবে, বাস শেষ। তাহলে তোমার 5টা প্রশ্ন হয়ে যাবে অলরেডি। টেনশন করো না, টেনশন করো না, আমি আছি তো। আছে ভাইয়া, আছে, টেনশন করো কিন্তু না, আমি টেনশন জানি। তো হইতেছে ভাইয়া। এই যে টেনশন করে মাথা চুল পড়ে যাবে, টেনশন করো না। আচ্ছা ঠিক আছে।